আর যেহেতু আমার নাচতে ভালো লাগে বলতো ওটা আমি এনজয় করেছি। কারণ আমরা তো আর আলাদা গ্রহের কোনো মানুষ নই, সমাজের সমস্ত উপকরণগুলোর ভেতরেই আমরা বেঁচে আছি। কাছাকাছি হ্যাঁ। সমাজের অবস্থাটার বোধহয় আমরাই থাকা তারই হয় একটা রিফ্লেকশন আমাদের থিয়েটারেও আছে, আমাদের সমস্ত মিডিয়ামের ভেতরেও আছে। শুটিং শুরুর আগে এত পরিষ্কার করে কিন্তু আমাদের কাছে আমি মধুরিমা এবং অনিরুদ্ধ এরা কতটা নাচতে পারে, কারণ ওদের নাচটা তো আমি কোনোদিন দেখিনি, এসব নাচ গান কতটা তারা করতে চায়, এই নিয়ে আমার মধ্যে একটা ছোট্ট কিন্তু নানা রকমের কনফিউশন ছিল। থিয়েটারের মিডিয়ামের তো এক ধরনের একটা প্র্যাকটিস আছে, এক ধরনের একটা জার্নি আছে, এক ধরনের একটা অর্গানিক্স আছে, যে ক্রাফটটা আলাদা একটা ক্রাফট। কারণ ইদানিং আমি নানা রকম ভাবে অভিনেতাদের কাছ থেকে, ভালো অভিনেতা যারা, তাদের মুখে এই কমপ্লেনটা আমি বহুবার শুনেছি যে আমি গেলাম, একটা কাগজ দিল, চলো 15 মিনিট পরে চলো ক্যামেরার সামনে এসো। এভাবে হয়? ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনের মধ্যে যদি ক্যামেরাটা যদিও মাঝে থাকে, যদি একটা মিউচুয়াল রেসপেক্ট তৈরি হয় না, তাহলে আসলে যারা অভিনয় করতে আসছে তারাও এই ক্রাফটটাকে সম্মান করে আসছে, আর যারা এই সো কল্ড ক্রাফটটাকে এক্সিকিউট করছে বা কাজটা এক্সিকিউট করছে তাদেরও ওই যে অভিনয়, এটার প্রতি একটা মিউচুয়ালি খুবই ডিপ রেসপেক্ট এটা যদি তৈরি করা যায়। কিন্তু এবার আমাকে অনেকেই বলেছে যে যেহেতু আমার চেহারার কারণে, যেহেতু আমি লম্বা এবং চওড়া, তো সবাই বলেছে যে বুলেটটাই হচ্ছে, বুলেট চালালেই হচ্ছে মধুরিমার, তবেই মানাবে। আপনারা জানেন যে সানডেতে আমি কি করি। সানডেতে আমি বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সানডের একটা মজার জিনিস আছে, সানডে ইজ ভেরি ফ্লেক্সিবল। সোল কানেকশন পডকাস্টে তো পার্টিকুলারলি একজন গেস্ট থাকে। তো একটি ঘটনা ঘটেছে রিসেন্টলি। একটি ট্রেলার দেখলাম আমি একদিন ইউটিউবে, এবং দেখলাম যে এটা ছিচকে বলি কিছু একটা নাম দেখলাম, ছিচকে। যখন কন্টেন্টটা দেখলাম, ট্রেলারটা দেখলাম, দেখে আমি বুঝলাম যে এটি আমার একটি অত্যন্ত প্রিয় চ্যানেল কাহন, যেটা ইউটিউবে আছে। এবং তারপর দেখলাম আমার একটা অত্যন্ত পরিচিত এবং খুবই অনেক দিনের পরিচিত এক বন্ধুর তৈরি করা এই বিষয়টি। তো আমি ইমিডিয়েটলি ওকে ফোন করলাম। ফোন করে বললাম যে এইটা নিয়ে একটুখানি পাবলিক প্ল্যাটফর্মে কথা বলা উচিত। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, আপনারা 1 লাখ মানুষ আমাদের সঙ্গে কি করে জুড়ে গেলেন বা আমার এই জার্নিটাতে কি করে সহযাত্রী হয়ে গেলেন জানি না। তো এই 1 লাখ মানুষের কাছে পৌঁছানোর একটা সামহাও মনে হলো যে ফিল্ম ফ্রেটার্নিটি বলুন বা একটা কমিউনিটি বলুন, যারা সিনেমা বা কন্টেন্ট ভালোবাসে, এইরকম একটা মানুষ হিসেবে অবভিয়াসলি একটা রেসপন্সিবিলিটি তৈরি হয় যে এই কাজটা নিয়ে আরও বেশি কথা হোক, এই কাজটা আরও বেশি মানুষের কাছে পৌঁছক। কারণ এই কাজটার মধ্যে আমি যেটা দেখতে পেয়েছিলাম, মিন্ময়ের সঙ্গে আমার কথা হয়ে আমি মিন্ময়কে বলি যে অনেকদিন পর ফিল হলো একটা স্ক্রিনের মধ্যে একটা অনেকের একটা এফার্ট দেখা গেল আর প্রচণ্ড অনেস্ট একটা কাজ মনে হলো। সো আজকে আমাদের সঙ্গে আছে মৃন্ময় নন্দী, থ্যাংক ইউ, এবং মধুরিমা। এই দুজনের পরিচয়টা হলো, মৃন্ময় ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য শো এবং মধুরিমা একটি অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী, তাই তো? হ্যাঁ, কেউ হিরোইনও বলছে। হ্যাঁ হ্যাঁ। এবার এই হিরোইন কেন বলছে সেটা দেখার জন্য আপনাদের ওই ট্রেলারটা দেখতে হবে, যার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। সেখানে বেশ তাজমহলের সামনে এরকম একটা স্টেপও করেছে মধুরিমা, সেটা দেখতে পেয়েছি, মজা লেগেছে ব্যাপারটা দেখে। সো ছিচকে নিয়ে তো কথা বলবোই। রাইট। প্রথম যেটা জিজ্ঞেস করি মৃন্ময়, তোমার অনেক দিনের আলাপ, অনেক দিনের বন্ধুত্ব, অনেক আড্ডা হয়েছে, অনেক রকম কথা হয়েছে। ঠিক। রিসেন্টলিও আমরা ফোনে অনেকবার কথা বলছিলাম। ঠিক। তো আমরা একটা জিনিস নিয়ে খুবই কথা বলছিলাম, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা কি, বা এটা কি আমি বলছিলাম বোধহয় এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সিরিজ, এবং তুমি তাতে আমাদের একটা আলোচনা হলো। লেটস স্টার্ট উইথ দিস, যে ইন্ডিপেন্ডেন্ট কাজ, এই কথাটা বারবার বলা হয় বিভিন্ন জায়গায়, এবং বাংলায় একটা ইন্ডিপেন্ডেন্ট একটা দিক তৈরি হয়েছে বলেও বলা হয়, যেটা খুব বেশি স্ট্রং এখন না হলেও কিছু মানুষ তো কাজ করছেন। হ্যাঁ, বহুদিন ধরে করছে। আমি বলবো রাদার এটা অনেক বেশি করছে ডকুমেন্টারিতে। কারেক্ট। আমাদের ফিকশনে এটার সংখ্যা খুব বেশি নয় এখনো অবধি, নেহাতি কম। তবুও কিছু মানুষ, এবং সারা শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এক্সাইটিং লাগছে, শুধু কলকাতা নয়, কলকাতার শহরের বাইরেও বিভিন্ন জেলা সদর বা বিভিন্ন জায়গা থেকে এখন খবর পাচ্ছি যে সো কল্ড কোট আনকোট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বা ইন্ডিপেন্ডেন্ট স্টোরি টেলিং থ্রু অডিও ভিজুয়াল, এই ফরম্যাটটায় কাজকর্ম হওয়া শুরু হয়েছে। এবং সেটা খুব স্বাভাবিক কারণেই এই ইন্ডিপেন্ডেন্ট এই যে কয়েনেজটা আর কি, তো এইটা এখন বেশ একভাবে বহুদিন ধরেই খুব পপুলার। এইটা নিয়ে শুধু আমার একটা কথা,
মানে খুব ইম্পর্টেন্ট কথা বলে আমার মনে হয় সেটা বলা দরকার, যেটা বহুদিন ধরেই এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংটাকে যেভাবে দেখা হচ্ছে, আসলে ঘটনাটা এটা ঘটে, এটা ঘটছে। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এই বস্তুটা একটা আমেরিকান সিনেমার জায়গা থেকে একটা কাইন্ড অফ এ মুভমেন্ট, এবং তার একটা খুব ডেফিনিট একটা পলিটিক্যাল ইন্টেনশন ছিল, রাইট। এবং সেইখান থেকেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং খানিকটা গ্রুপ থিয়েটারের যেভাবে সেভাবেই জিনিসটা তৈরি হয়েছিল। আমাদের এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংটা যেভাবে মূলত প্র্যাকটিসড হয়, তার জায়গাটা আমার মনে হয় এরকম যে এটার মধ্যে খুব স্ট্রং স্ট্রেট পলিটিক্যাল একটা কোনো ইন্টেনশন বা একটা গোল থাকে, সব ক্ষেত্রে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে থাকে। বা সোজা পলিটিক্সও থাকে না বলছো? হ্যাঁ হ্যাঁ, সোজা ভাবে যে তার একদম সোজা পলিটিক্যাল ফিল্ম মেকিং বা পলিটিক্যাল ফিল্ম বা পলিটিক্যাল কোনো একটা কিছুকে অ্যাড্রেস সেটা করা থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না বলবো, খুব কম ক্ষেত্রেই থাকে। রাদার আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং জায়গা থেকে ডকুমেন্টারি ফিল্ম মেকিং আমাদের বাংলায়, স্পেশালি কলকাতায়, যেটা বলছিলাম একটু আগে, অনেকটা এগিয়ে গেছে। সেক্ষেত্রে এই ইন্টেনশনটা বা এই ফোকাসটা আরও অনেক বেশি ক্লিয়ার। ফিকশনের ক্ষেত্রে কিন্তু অতটা ক্লিয়ার নয়, এবং সেটা মোস্টলি ফিকশনে যেটা হয়, আমরা একটা মূলত এন্টারটেনমেন্ট প্যাকেজই দেওয়ার চেষ্টা করি উইথ এ সার্টেন কাইন্ড অফ আ মেসেজ বলবো, বা এক ধরনের একটা কমিউনিকেশন, যেটা কোথাও কখনো সোশ্যাল অ্যাওয়ারনেস, কখনো হয়তো খানিকটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস, কখনো নারী পুরুষের সম্পর্ক, জেন্ডার একটা খুব বড় জায়গা রোল একটা প্লে করে। এরকম নানা রকম সোশ্যাল বিষয় নিয়েই ইন্ডিপেন্ডেন্ট, ডিরেক্টলি একদম হার্ডকোর পলিটিক্যাল ফিল্ম মেকিং কমই হয়, এটা প্রথমে বলা দরকার। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বস্তুটা কি, আমাদের এখানে কিভাবে আছে, এটা একটা প্রশ্ন তৈরি হয়। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং ব্যাপারটা একটু ব্লার্ড বলে আমার মনে হয়। হ্যাঁ, আমি মধুরিমাকে জিজ্ঞেস করবো, তোমার কাছে ইন্ডিপেন্ডেন্ট কাজ মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যদি বলতে হয় বা সিরিজ যদি বলতে হয়, তোমাকে যদি কেউ বলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, তো তুমি কিভাবে কি দেখতে পাও, বা হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম টু ইউ? আমার কাছে আমার কিন্তু মানে ফিল্ম বা সিরিজ মানে মূলত ক্যামেরায় যে কাজগুলো হয় সেগুলো সম্পর্কে খুব যে ভালো ধারণা আছে তা নয়, একদমই। হ্যাঁ, কিন্তু আমি দর্শক হিসেবে বলতে পারি, মানে এতদিন যেহেতু আমি এখনো দর্শকই বলা চলে, সেই হিসেবে ইন্ডিপেন্ডেন্ট কাজ বললেই আমার যেটা মনে হয় যে এরা নিজেরাই টাকা জোগাড় করে নিজেরা ছোট পরিসরে নিজেরাই, ভাই একটু করে দে, তুই একটু এটা করে দিবি করে, এবার তাদের যে ক্রিয়েটিভ অ্যাপ্রোচ সেটার মাধ্যমে যতটা দূর ওই ইনফ্রাস্ট্রাকচারে করা সম্ভব, যতটা বেস্ট দেওয়া সম্ভব, তারা নিজেরা মিলে তাদের নিজেদের যে কথাটা বলতে ইচ্ছে করছে উইদাউট এনি প্রেশার বা কোনো গিভেন সার্কামস্ট্যান্সেস, তারা সেই কাজটা করে আমাদেরকে দেখতে দেন। এটা আমার মনে হয় খুব ইন্ডিপেন্ডেন্ট একদমই ঠিক। হ্যাঁ, মানে খুবই ঠিক, এবং সেটাই আমি জাস্ট আমার মনে হয় এখানে একটু আলোচনা করা দরকার, যে আমাদের এখানে, শুধু আমাদের এখানে, গোটা ভারতবর্ষে, কিন্তু আমি শুধু বাংলার কথা বলছি না, গোটা ভারতবর্ষে এই সোকল্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বলে বস্তুটা হচ্ছে, এটা কিন্তু এখন হচ্ছে এমনটা নয়, রাইট, এটা বহুদিন ধরে হচ্ছে। যেমন ধরা যাক, যদি বলা হয় যে পথের পাঁচালী, কি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা না? হ্যাঁ, পথের পাঁচালী যেভাবে শুরু হয়েছিল, সেটা তো একদম মানে কি বলবো, এপিটিম অফ সোকল্ড ইন্ডিপেন্ডেন্ট। তো সেটা তো আমরা সবাই জানি, এই গল্প আমরা জানি কীভাবে শুরু হয়েছিল এবং কেন সেটা শুরু হয়েছিল, তারই কিন্তু একটা কন্টিনিউয়েশন এখনো চলছে। সেটা কি, সেটা যদি আলোচনা করা যায়, সেটা আমার মনে হয় যে আসলে হয় কি, যে কোনো আর্ট ফর্মে, যে কোনো মিডিয়ামেই সবসময় তার সময়ের কনটেক্সটে একটা তার ক্রাফট অনুযায়ী বা স্টোরি টেলিং অনুযায়ী বা বিষয়ের জায়গা থেকে একটা নতুন ডিরেকশন পেতে চায়, এবং এটা নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা সবসময় চলতে থাকে, এবং সেটা চলে বলেই সেই মাধ্যমটা সবসময় খুব ভাইব্রেন্ট থাকে, সবসময় একটা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করে। এবং এই যে নতুন ডিরেকশনে যাওয়ার একটা চেষ্টা, এটাই আসলে একটা মাধ্যমের ভেতরের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ দিক। এবং কি হয়, আমাদের এই সোকল্ড কোট আনকোট যেহেতু একটা ফিল্ম মেকিং একটা ইন্ডাস্ট্রিয়াল আর্ট ফর্ম হিসেবে তৈরি হয়েছে, একটা বড় টেকনোলজিক্যাল সাপোর্ট লাগে, একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, টাকা খরচা হয়, প্রচুর টাকা খরচ লাগে, এবং সেভাবেই এই মিডিয়ামটা সেভাবেই ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স হিস্টোরিক্যালি। ফলে এরকম বলি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা তো অন্য কিছু বলি না, আমরা তো বলি না যে আর্ট ইন্ডাস্ট্রি মানে বা থিয়েটার ইন্ডাস্ট্রি, এর মধ্যে বলি ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে এটা ইন্ডাস্ট্রিয়াল একটা আর্ট ফর্ম। তার ফলে যেটা হয় যে সবসময় সেটা খুব সাবধানে তারা অপারেট করে, যে সব রকম বিষয় নিয়ে কাজ করলে এটা আমাদের জন্য সেফ নয়, বা ক্রাফট অনুযায়ী বা গল্প বলার ধরন অনুযায়ী যে অন্য কিছু একটা এক্সপেরিমেন্ট বা কিছু সেই ব্যাপারে খুবই স্কেপটিক থাকে।
তখন তারই মধ্যে গিভেন একটা টাইম, তারই মধ্যে কিছু ফিল্ম মেকার বা কিছু ক্রাফটসম্যান বা কিছু স্টোরি টেলার বা এক ধরনের প্যাশনেট কিছু আর্টিস্ট, তারা সবসময় চেষ্টা করে যে একটা নতুন দিশা দেওয়ার, একটা নতুনভাবে গল্পটা বলার বা নতুন বিষয়টা কোথাও বলে দেওয়ার, বা নতুন আঙ্গিকে বলা, হ্যাঁ, একটা ধরনের একটা ওই ক্রাফটের জায়গাতে একটা কিছু ট্রাই আউট করা, এক্সপেরিমেন্ট করা। তো সেটাকে না আমার মনে হয় অনেক বেশি ভালোভাবে বলা যে আর্টিজান ফিল্ম মেকিং। আর আর্টিজান তার আর্টিস্ট্রি জায়গা থেকে সে একটা নতুন কিছু ট্রাই করছে। ঘটনাচক্রে সেটা যদি, অফকোর্স আমার ধারণা মোস্ট অফ দ্য কেসেসে তারা চেষ্টাও করে ইন্ডাস্ট্রি থেকে সাপোর্টটাকে যদি পাওয়া যায়। আমি খুব কম জানি যে তারা প্রথমে এরকম বদ্ধপরিকর যে ইন্ডাস্ট্রির সঙ্গে সাপোর্ট আমরা নেবই না, মানে এরকমটা কিন্তু হয় না। হ্যাঁ, তা মোস্টলি এক্সেপশন ডেফিনেটলি থাকবে, এবং আমার ধরনের এক্সেপশনগুলো তখনই থাকবে যখন একটা ডিরেক্ট কোনো পলিটিক্যাল ফিল্ম মেকিং ইন্টেনশন সেই ফিল্ম মেকার থাকবে। আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ যেভাবে প্রেজেন্ট করা হয়, সেটা সবসময় একটা ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু গাঁটছড়া বেঁধে একটা হাতে হাত ধরে টুকটাক করে চলতে থাকে। যেহেতু ইন্ডাস্ট্রি সাপোর্টটা দেয় না বা স্কেপটিক থাকে, সেই জন্য টাকা পয়সা জোগাড় করে নিজেদের আর্টিস্ট্রিটাকে বা যে নতুন একটা কিছু করার চেষ্টা হচ্ছে সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করে। এবং যেহেতু এই পুরো জিনিসটাই গোটা প্রসেসটার মধ্যে সো কল্ড ইন্ডাস্ট্রি ডিপেন্ডেন্ট হয় না, সেই জন্য এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট নাম এভাবে একটা দেওয়া হয়েছে। ঠিকই বলেছো, এভাবে এই জিনিসটা হয়। আমি বিসর্গ বলে একটা ছবি করেছিলাম, সেটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট একটা কাজ। ইন্ডিপেন্ডেন্ট বলতে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট, তুমি যদি আমরা ইন্ডিপেন্ডেন্টকে কোনো, আমার মনে হয় অল্টারনেট ইজ দ্য বেটার কয়েনেজ, মেবি আমার মনে হয়। কারণ আলটিমেটলি এটা নির্দল প্রার্থীর মতো অনেকটা। হ্যাঁ, অনেকে অন্যান্য বিষয় অন্যান্য জায়গায় ওই পার্টির অ্যাফিলিয়েশনে কিছু একটা দাঁড়িয়েছে, এরকম যে হয়, হলো না আমি কারো অ্যাফিলিয়েশনে যাবো না, আমি একা দাঁড়াবো, আমি এটা জিতে নিই, তারপর বোঝা যাবে বাকি কোন পার্টিতে যাবো। তো আমার নির্দল প্রার্থীর মতো মনে হয় ব্যাপার। তো এবার সেখানে আমি একটি ছবি বানিয়েছিলাম, সে বিসর্গ বলে, সেটার মধ্যে একটা ইন্টেনশন ছিল, সেটার মধ্যে পলিটিক্যাল স্টেটমেন্ট কী ছিল সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল পলিটিক্স, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু তার মধ্যে একটা পলিটিক্স এটাও ছিল যে আমি কিন্তু এমন সমস্ত আর্টিস্ট আমার সঙ্গে দরকার যারা একসাথে একই সময় এই পুরোটাতে বিশ্বাস করবে, এই সিনেমাটাতে বিশ্বাস করবে, এবং বিশ্বাস করবে না শুধু, এবং তারা এই বিশ্বাসটাও করবে যে এটা না কোনোদিন কোথাও গেলে আমরা সবাই এটার ফল পাবো, আমরা অতটাই ভাগিদার। ঠিক আছে, ঠিক এরকম ভাবেই তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করে আমরা করেছিলাম বিষয়টা, একটা কোঅপারেটিভ বা কালেকটিভ ফরম্যাটে। এবার সেখানে আমার এটাও ছিল যে আমি কখনোই কোনোভাবে ইন্ডাস্ট্রির কোনো, তুমি যে সাপোর্টের কথা বললে, আমি নেব তো নাই, বরঞ্চ চেষ্টা করবো বিষয়টাকে যতটা সম্ভব। আমি নিজে ক্যামেরা করেছিলাম, কারণ আমি বুঝেছি, আমার মনে হচ্ছিল যে আমি যেভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর কাউকে আমি ওটা দেখাতে পারবো না এই মুহূর্তে, তো আমি নিজের চোখ দিয়ে দেখবো। এবং আমার বেশ কিছু বন্ধুবান্ধবকে আমি পেয়েছিলাম একসাথে, কোনো কানেকশন ইন্ডাস্ট্রির সঙ্গে ছিল না। তো তারপর সেটা কিফে সিলেক্ট হওয়ার পর আমি বুঝতে পারি যে ইন্ডাস্ট্রির লোকজনও সেটা দেখলো, রাইট, এবং সেটার একটা, ওই তুমি যেটা বলছো সেটার একটা আলাদা, এটাই হয়। হ্যাঁ, এটাই হয় আসলে, সেটাই বলতে চাইছি যে তুমি চেষ্টা করলে ইন্ডাস্ট্রি লোকজন সেটাকে কিন্তু দেখবে, সো কল্ড কোট আনকোট। মানে আমি বলতে চাইছি যে আমরা আসলে ইন্ডাস্ট্রি তো কারো নির্দিষ্ট কিছু মানুষের নয়, না, এবং ওটাই আমি বলতে চাইছিলাম এক্ষুনি, যে আমরা এরকম কিন্তু কিছু করছি না যে আমরা আলাদা, ইন্ডাস্ট্রি আলাদা, না, একেবারেই নয়, আমরা সবাই একই। হ্যাঁ, এবার যখন ইন্ডাস্ট্রির অনেকগুলো লোক এসে একটা, মানে ইন্ডাস্ট্রি তার মধ্যে থাকবেই কোনো না কোনো। এটা আসলে ইনভেস্টমেন্ট যে স্ট্রাকচারটা বা ইনভেস্টমেন্টের যে মোটিভেশনটা, সেটা দিয়ে নির্ধারিত হয় যে, বা ইনভেস্টমেন্টটা যে প্রক্রিয়ায় হচ্ছে এবং সেই পার্টিকুলার প্রোডাক্টটা যে ডেস্টিনেশনে পৌঁছতে চাইছে বা পৌঁছানোর উদ্দেশ্যে বানানো, এই জায়গাটার উপর একটা কোথাও অনেকগুলো গ্রে এরিয়া রয়েছে, সেইখানে আলাদা হয়ে যায়। আদারওয়াইজ পুরোটা মিলিয়েই একটা ইন্ডাস্ট্রি, আলাদা করে একটা, মানে এর বাইরে কিছু এবং সেটাই হয়, মানে যত এই দিকগুলো ইন্ডাস্ট্রিটাই আরেকটু বড় হয় অ্যাকচুয়ালি, সবটাই আলটিমেটলি ইনক্লুসিভই হয়ে যায়, ইনক্লুডেডই হয়ে যায়। এবং সেটা আমি এটাই বলতে চাই যে এটা ইন্ডাস্ট্রির ভেতরে আছে, এটা আমার কাছে অত্যন্ত পজিটিভ বলে মনে হয়। কারণ সেটাই আসলে একটা ইন্ডাস্ট্রির একটা মিডিয়ামের প্র্যাকটিসের জায়গা থেকে সবসময় একটা নতুন দিশা বা নতুন দিক দেখানোর চেষ্টাটা জরুরি, তাহলেই একটা মিডিয়াম গ্রো করে, এটা কোথাও আটকে যায় না। একদম। তুমি মধুরিমা, তোমার লাইফের বেশিরভাগ সময়টা
থিয়েটারই, হ্যাঁ পুরোটাই থিয়েটার তোমার জীবনে। তো থিয়েটারের একটা নিজস্ব পলিটিক্স আছে, সবসময় থাকে, নিশ্চয়ই আছে। এবং সেটা থাকাই মানে বাঞ্ছনীয়, মানে সেটাই সেই কারণেই সেটা থিয়েটার। হ্যাঁ, সেটা মানে বাই ডিফল্ট থাকে। সেটা বাই ডিফল্ট থাকে, সেটা আলাদা করে কেউ ইয়ে করে না। না। এবার যখন অন্য মিডিয়ামে আসার কথা হয়, তখন বিষয়টা হলো সেখানে তো অনেক কিছু ইনক্লুডেড থাকে। সেখানে এক্সটার্নাল পলিটিক্স থাকে, ইন্টারনাল পলিটিক্স থাকে, কারণ সেটা থিয়েটারেও থাকে। তো তুমি এই যে এই চরিত্রটার একটা জিনিস দেখলাম আমি যতটুকু ট্রেলারে দেখলাম, যে খুবই এরকম কোনো দাবি নেই এটার মধ্যে, এই ছিচকের ট্রেলারটার মধ্যে, যে আমরা না এটা দারুণ কিছু করেছি দেখবেন একটু, এইটা নেই। এবং খুবই একটা নর্মাল অ্যাপ্রোচে বিষয়টা তৈরি করা। হ্যাঁ, থিয়েটারের একটা তো ব্যাগেজও থাকে অনেক সময়, সেইটা হ্যাঁ হ্যাঁ সেটা তুমি তোমার ক্ষেত্রে ছিচকের প্রসেসটা সম্পর্কে আমি একটু জানতে চাই। থিয়েটারের ব্যাগেজ আমি বলবো না, মানে মূলত যেটা আমার মনে হয়েছে যে দুটো মাধ্যমে অভিনয় করার মাপের একটা তফাৎ আছে, একদমই আছে, যেটা আমাকে একটু স্ট্রাগল করতে হয়েছে। সব জায়গায় বোধহয় মানে পুরোটা দেখলে নিশ্চয়ই যারা অভিজ্ঞ মানুষ নিশ্চয়ই পয়েন্ট আউট করে ফেলবেন যে সব জায়গায় আমি সেটা কাটিয়ে উঠতে, মাপটা ঠিক করে উঠতে পারিনি। এটা মানে কি বলবো, অভিনেতা হিসেবে মানে এটা প্রথমই কাজ আমার বলা চলে ক্যামেরায় সেইভাবে। তো এইটা ভীষণই মানে এই যে মাপটা, যেমন আমার মনে আছে আমি আমাদের থিয়েটারের একটা রিহার্সালে কেয়ারটেকার বলে একটা নাটক হবে, সেইটা রিহার্সালে দেবেশ রায়চৌধুরী ওটাতে পাঠ করছেন। তো দেবেশ কাকুকে তখন অলরেডি কথা হয়ে গেছে এবং শুটিং শুরু হবে সময় এগিয়ে আসছে এরম ব্যাপার। আর আমি তো যথারীতি কিছু বুঝতে দিচ্ছি না, ভিতরে আমার খুবই টেনশন হচ্ছে যে কি যে হবে। মানে অভিনয় ব্যাপারটা আমি একরকম আমার মতন করে ডিকোড করতে পারি, কিন্তু এই যে মিডিয়ামের তফাতে মানে আমি মনে করি যে অভিনয়টা শুধু ট্রুথে পৌঁছানোটাই অভিনয়, আর কিছু করতে হয়, রিঅ্যাক্ট করো সেটা যেন ট্রুথফুল হয়, দ্যাটস ইট। এইবারে সেইটা আমি বুঝি, কিন্তু আমার তো সারা জীবনের অভিনয় হচ্ছে মানে টু দ্য ফুলেস্ট অফ মাই এক্সপ্রেশনে আমি কাজ করেছি, জোরে কথা বলেছি সবকিছু নিয়ে। এবার মানে এটা আমি মানে ন্যাচারালি খুব এক্সপ্রেসিভ, মানে সবসময় চোখ মুখ এদিকে বাকিয়ে হাত ফাত নেড়ে কথা বলে। এবার সেটা যখন একটা ক্যামেরা রেস্ট্রিক্টেড ভিউইং এ চলে আসবে, তো দেবেশ কাকুকে একদিন মানে ছাড়তে যাচ্ছিলাম, দেবেশ কাকুকে একটা জায়গায় নামিয়ে দিই, তারপর দেবেশ কাকু চলে যায় ওখান থেকে। দেবেশ কাকুকে আমি জিজ্ঞেস করেছি, মানে ওর থেকে ভালো লোক আর হতে পারে না যে যাকে আমি জিজ্ঞেস করতে পারি। আমি দেবেশ কাকুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি যদি থিয়েটারে অভিনয় করো আর সিনেমায় অভিনয় করো, কি মানে কি সিনেমায় অভিনয় ক্যামেরায় অভিনয় করতে গেলে কি করতে হয় বলো তো আমাকে একটু, মানে এমনি খুঁচিয়ে জিজ্ঞেস করেছে। তো দেবেশ কাকু মোটামুটি এই কথাটাই বললো যে তাতে যে আমার খুব কিছু আমি পেয়ে গেলাম তা না, মানে এই কথা আমি জানি যে মানে মাপের একটা ডিফারেন্স, আদারওয়াইজ ওই ট্রুথে পৌঁছানো, যেটা করবে তুমি বিশ্বাস করে করো, এটাই। যাই হোক, তো সেইটা নিয়ে আমরা ঠিক আছে মানে ঠিক রাস্তাতেই আছি, এবার আমায় কাজটা করতে হবে এরকম। তারপরে তো মৃন্ময় দাও বকে ঝোঁকে একটু এটা বেশি হয়ে গেল, এটা কি করছিস এরকম করে টরে নানান রকম করে শেপে সাইজে এনে আমাকেও আর কেউ অনিরুদ্ধ মসজিদ যে আমার সঙ্গে পাঠ করেছে, এবং আরো অনেক অভিনেতাদেরও, মানে মোটামুটি আমরা অনেকেই যারা থিয়েটার করি তাদেরকে এনে মৃন্ময় একবারে বকে ঝোঁকে পাঠ করিয়ে একটা মানে সেটিং করে করিয়েছে। ওরকম করেই লড়ে করে মানে নানান রকম করে, যেটা আমি মানে বুঝতে পারছিলাম না সেটা হচ্ছে যে মানে আমার মনে হচ্ছে আমি ট্রুথফুল হলে এরকমই তো হবে, এটাকে আবার কমাবো কি করে, মানে এটার আর কি কম হতে পারে। কিন্তু ওই মানে সেটা আমার মনে হচ্ছে যে ঠিক হলো না। মৃন্ময়দা বলছে হ্যাঁ এটা ভালো হয়েছে, আমি কি করে এটা হয়ে গেল, মানে সেইটা একটু আর কি ওই স্ট্রাগলটা হয়েছে। এবং একটা জিনিস তো আছেই, সেটা হলো এই কন্টেন্টটা বা এই মিডিয়ামটা ডিরেক্টরস মিডিয়াম, আর ওটা অ্যাক্টরস মিডিয়াম বলে আমার মনে হয়। থিয়েটারটা তো শুরু হয়ে গেলে ডিরেক্টরের হাত কামড়ানো ছাড়া কিছু করার নেই।
মানে অসহায় হয়ে দেখবে যে যা করেছিলাম কিচ্ছু হচ্ছে না, ডিরেক্টররা কিচ্ছু করতে পারে না। সবসময় হাত কামড়ায়, সেটা থিয়েটারে একভাবে কামড়ায়, এই ভিডিও অন্যভাবে কিন্তু কামড়ায়। এটাতে তুমি 2-3 বার অন্তত চেষ্টা করে না দেখতে পারো। কিন্তু মিডিয়ামটা ডিরেক্টরস মিডিয়াম হ্যাঁ, এটা এটা সত্যি বলতেই কথা। হবে, আমি একটা ভুল করলাম কেটে দিল, যা বাদতি। কিন্তু বলছো হাত কামড়ানোটা পারপেচুয়াল, ওটা সব মিডিয়ামেই থাকে। সবসময় থাকে। না আমি বলছি আরো একটা বিষয় আছে, সেটা হলো যে যেটা মিন্ময় তো ওকে দুজনকে জিজ্ঞেস করবো, সেটা হলো জেনারেলি দেখা যায় ইন্ডিপেন্ডেন্ট বা অল্টারনেট মিডিয়ামের এন্টারটেনমেন্টের সঙ্গে একটা বিরোধ আছে। কি আরেকবার একটু বলো। এন্টারটেনমেন্টের সঙ্গে একটা বিরোধ আছে কার কার? অল্টারনেট মিডিয়ামের। এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে হতে। অল্টারনেট মিডিয়াম বলতে? ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আমরা যেরকম কথা বলছি, হ্যাঁ। তাতে প্রচুর বক্তব্য রাখাটা প্রধান দায়িত্ব হয়ে ওঠে অনেকের ক্ষেত্রে, ও আচ্ছা। এবং সেখানে এন্টারটেনিং হয়ে গেলে সেটা একটু ভুল হয়ে যাবে বলে অনেকের মনে হয়। এবং আমি এরকম জানি, আমরা অনেকেই জানি ইন্ডাস্ট্রি, যে এরকম একজন মানুষ আছেন যিনি বলেন বুঝে গেলে গন্ডগোল আছে আমার সিনেমা। ঠিক আছে, আচ্ছা, তো এইটা একটা নিজেই চালিয়ে নিজেই দেখতে মানে পারে। এইভাবেই তাই বলে হয়। এভাবেই বলে যে বুঝে গেলে গন্ডগোল আছে। হ্যাঁ একদম, আপনি বুঝে গেলেন কি করে, মানে আচ্ছা, এইরকম ব্যাপারটা। তো আমি বলছি যে এটা একটা জাস্ট এমনি মজার জন্যই বললাম, কিন্তু দ্যাটস এ ট্রু ফ্যাক্ট যে সবসময় যখন একটা অল্টারনেট জিনিস কেউ করতে যায়, তারা সেটাকে মানে তা এন্টারটেনিং, তো এটা হলো তো বেসিক ব্যাপার, এন্টারটেনমেন্টটা তো বেসিক ব্যাপার। তো তোমার ক্ষেত্রে দেখলাম তোমার অ্যাপ্রোচটার মধ্যে একটা বেশ, যেটাকে ওই সো কল্ড কমার্শিয়াল বলে বা এন্টারটেন, আমি কমার্শিয়াল বলতে একেবারেই পছন্দ করি না, এন্টারটেনিং ব্যাপার একটা, নাচ গান আছে দেখলাম, হ্যাঁ বেশ, তুমি দেখলাম ইয়ের সামনে নাচছো, হিরো হিরোইন নাচছে, এই মজাটা আছে। এটা তুমি যখন শুরু করছিলে, মানে তোমার স্কুল অফ থট থেকে তুমি কি সবসময় এরকম কিছু একটা করবে, মানে এটার সঙ্গে তোমার কোনো বিরোধিতা নেই সেই অর্থে? না দেখো, একটা কথা মানে এখানে বলা দরকার, সোকাল যেটাতে বললে যে আমারটা বুঝে গেলে কি করে, তাই বুঝে গেলে সমস্যা লাগছে। আমি জানি না সে এক্স্যাক্টলি কীভাবে জিনিসটাকে করছে, কিন্তু ঘটনাটা হচ্ছে ওই যে বলছিলাম না, যে এই গোটা একটা ক্রাফট প্র্যাকটিসের ভেতরে বা একটা বিষয় এবং গল্প বলার যে ধরন, যে স্টাইল, সেটার ভিতরে সবসময় একটা এক্সপেরিমেন্ট করার জন্যই কিছু আর্টিজান এই চেষ্টাটা করে যায়। এখন এই যে অন্যরকম, এই অন্যরকম বিষয়টা কি, এটা খুবই একটা গ্রে এরিয়া, যে অন্যরকমটা কি, মানে কোনটাকে আমরা অন্যরকম বলবো, কতটা অন্যরকম বলবো, অন্যরকম নানাভাবে অন্যরকম বিষয়টা কিংবা অল্টারনেট বিষয়টাকে অ্যাপ্রোচ করা যায়। ঠিক। এখন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, যে কোনো মিডিয়ামে, শুধু এটা আমাদের এই অডিও ভিজুয়াল স্টোরি টেলিং মিডিয়াম নয়, আমার ধারণা এটা ভিজুয়াল আর্টে আছে, থিয়েটারে আছে, লিটারেচারে আছে, যে কিছু মানুষ ওই মাধ্যমটার ভেতরেই এমনভাবে সে থাকে, এমনভাবে সে বাঁচে, এমনভাবে যাপনটা করে, সেই মাধ্যমটারই নানা রকম ভেতরের লেয়ারগুলো নিয়ে কাজ করতে বেশি উৎসাহী হয়। তখন তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে বিষয়ের থেকেও তার ওই মাধ্যমের ভেতরের যে ক্রাফটের জায়গাটা, সেইটা নিয়ে সে বেশি এক্সপ্লোর করতে চায়, বেশি এক্সপেরিমেন্ট করতে চায়, এবং সে তখন ওই মাধ্যমটার একটা নতুন ডিরেকশন দিতে চায়। এবং যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমাদের মানে ইউরোপিয়ান ফিল্ম মেকিং গোদার, যদি আমরা তার কথা যদি আমরা বলি, যে সে সবসময় নানা রকম বিষয় নিয়ে কাজ করেছে, আবার একই সঙ্গে প্রাইমারিলি সে কিন্তু এই মাধ্যমটার ভেতরেই সে নানা রকম এক্সপেরিমেন্ট করেছে। ঠিক, মানে ব্রেথলেস ইজ সবচেয়ে বড় এক্সাম্পল। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তখন কোনো কোনো ক্ষেত্রে যেহেতু ওই মাধ্যমের যে নতুন ফরম্যাট বা নতুন এক্সপ্রেশন, সেটার সঙ্গে সাধারণভাবে মানুষের ওই পরিচয়টা ঘটেনি, রাইট, সেই কমিউনিকেশনটা বা ওই মানে ওই ডিকোড করে উঠতে পারছে না, তখন এই সময় একটা পার্থক্য বা ডিফারেন্স তৈরি হয়ে যেতে পারে। ঠিক। তো আমার ক্ষেত্রে মনে হয় যে ওটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ, ঠিক, এবং এটা আমি খুব বিশ্বাস করি, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটা থেকে অনেক কিছু পাওয়ার আছে, নতুন তৈরি আছে, কারণ মিডিয়ামটা নিয়ে সে ইটসেলফ একটা কাজ করছে, এটা যে মিডিয়ামই হোক না কেন। আর ছিচকে তো আমি এই ধরনের কিছু কাজ আগে আমি করেছি। না না, আমি এখানে তোমার একটা কথা বলছি, এটাতে আমার কোনো অসুবিধা নেই, তুমি যেটা বলছো সেটা তো হতেই হবে, কারণ প্রত্যেকবার নতুন নতুন এক্সপেরিমেন্ট, সেটা থিয়েটার বলো, লিটারেচার বলো, তুমি যেটা বলছো সব ক্ষেত্রেই নতুন এক্সপেরিমেন্ট করে লোকে, রাইট। আর নতুন এক্সপেরিমেন্ট না করলে নতুন কোনো ফর্মও তৈরি হবে না, ঠিক, জীবনে কোনদিন তৈরি হবে না, ঠিক। আমার তাতে কোনো আপত্তি নেই, আমার আপত্তি হলো প্রিটেনশনে, এবং এই প্রিটেনশনটা দেখা যায়।
বেশ কিছু ক্ষেত্রে। প্রিটেনশন এমন একটা বস্তু, এটা নিয়ে তো আর এটা নিয়ে মানে কথা বলা চলে না, বাট হ্যাঁ তো একটা অন্য ঠিকই জিনিস। বলছো, হ্যাঁ, ঠিকই বলছো, দুটোই খুব গুরুত্বপূর্ণ, ওইটাও হ্যাঁ, গুরুত্বপূর্ণ। হ্যাঁ। আবার ছিচকের ক্ষেত্রে তুমি বলছিলে কিছু একটা, ছিচকের ক্ষেত্রে। হ্যাঁ, মানে ছিচকের ক্ষেত্রে আমার যেটা হয়েছে, আমি ছিচকের আগে এই মিডিয়ামের যে ভেতরের যে অর্গানিক্স, মিডিয়ামের ভেতরের যে নানা রকমের লেয়ার, আমরা তো দেখো মূলত এই মিডিয়ামে শব্দ এবং ছবি এই দুটোর মধ্যে একটা মিথস্ক্রিয়া ঘটিয়ে নানা রকম, যেটা আমাদের সোকল থিয়েটার বা অন্য যে পারফর্মিং যে মিডিয়াম তার থেকে সম্পূর্ণ আলাদা। মানে বহু ক্ষেত্রেই একটা বিরোধ ঘটে আর কি, ভীষণ থিয়েট্রিক্যাল লাগছে, যেখানে আমাদের ইন্ডিয়ান সিনেমার কনটেক্সটে বা ইন্ডিয়ান সিনেমাটিক স্টোরিটেলিং কনটেক্সটে পারফরমেন্স একটা খুব বড় রোল প্লে করে, এবং সেখানে দেখা যায় যে পারফর্মার একটা বেসিক্যালি মূল কমিউনিকেশনের, পারফরমেন্সটা মূল কমিউনিকেশনের মোড হয়ে যায়। কিন্তু আমাদের মিডিয়ামটা দেখো তো পারফরমেন্স তার একটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এবং আমি বিশ্বাস করি যে পারফরমেন্সটা আসলে ওই মুভিং ইমেজ বা ওই সাউন্ডেরই একটা অংশ। একদমই তাই। হ্যাঁ, আলাদা করে থিয়েটারে যেমন পারফরমেন্স ইটসেলফ একটা পারফরমেন্স, আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে পারফরমেন্স ইটসেলফ একটা মুভিং ইমেজ এবং সাউন্ডের অংশ। আমরা এই বিভিন্ন পারফরমেন্স এবং তার চারপাশের ইমেজের যে অন্য নানা রকমের এলিমেন্ট এবং নানা রকমের শব্দ, এই নিয়ে একটা ক্রিয়া বিক্রিয়া ঘটে, একটা মিথস্ক্রিয়া ঘটে। এই মিথস্ক্রিয়া ঘটে একটা জিনিস তৈরি হয়, একটা কমিউনিকেশন তৈরি হয়, উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য পারফর্মিং আর্ট। রাইট। তার সঙ্গে পারফর্মিং আর্টের থেকে সম্পূর্ণ আলাদা একটা অন্য বিষয়, একটা অন্য কাজ, একটা অন্য এক্সপ্রেশন। ফলে সেই জায়গা থেকে আমি এই মিডিয়ামের ভেতরে নানা রকম এক্সপিরিয়েন্স, এটাকে আমি খুবই আমার পছন্দের জায়গা, আমি সমর্থ, আমি করেওছি কিছু কিছু কাজ এর আগেই। আমি ইনফ্যাক্ট একটা লকডাউন যখন আমরা সবাই খুব ফেঁসে গিয়েছিলাম, আটকে গিয়েছিলাম, আমরা এই যে কাহনের কথা তুমি বললে, কাহনের সবাই বিভিন্ন, মজা হচ্ছে কাহনে যারা কাজ করে সবাই না, তারা অধিকাংশই কলকাতার মানুষ নয়, তারা বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে তাদের বাড়ি, তারা অনেকে জেলা থেকেই অপারেট করে, অনেকে তারা কলকাতায় এসে থাকে, কলকাতা থেকে তারা কাজ করে, এইভাবেই পুরো জিনিসটা চলছে, আমাদের কাহন বস্তুটা এভাবেই চলছে। লকডাউনের সময় তারা সব বিভিন্ন জেলায় বিভিন্ন নিজেদের বাড়িতে চলে যেতে বাধ্য হলো, এবং তখন আমরা এই গোটা পশ্চিমবঙ্গে ধরো মানে পূর্ব মেদিনীপুর থেকে কুচবিহার, এদিকে পুরুলিয়া, এদিকে নদিয়া, এই সব বিভিন্ন জেলায় আমাদের মানুষজন এবং তাদের বন্ধুবান্ধবরা, আমাদের বন্ধুবান্ধবরা ছড়িয়ে ছিটিয়ে পড়লো, তারা নিজেদের মতো করে লকডাউনটা ডকুমেন্ট করেছে। কারণ আমরা তো মূলত কাহন থেকে ডকুমেন্টেশনের কাজটাই করি, আমরা যেটা বলি আর কি যে ডকুমেন্টিং টাইম থ্রু আর্ট প্র্যাকটিসেস। তো সেই ডকুমেন্টেশনগুলোকে নিয়ে আমরা একটা ন্যারেটিভ ডেভেলপ করেছি, সেটার নাম উইন্ডোজ অফ টাইম। একটা সময়টাকে, সেই লকডাউনের সময়টাকে দেখা, এবং সেটা একটা ডকুমেন্টেটিভ একটা ডকুমেন্টারি, এবং সেটা বিভিন্ন পৃথিবীর বিশেষ বিশেষ ফেস্টিভ্যালে এটা দেখানো হয়েছে। এবং সেটা কিন্তু ইটসেলফ এই মিডিয়াম বা মিডিয়ামের ভিতরে আরও প্রিসাইজলি বলতে গেলে যে টাইম, যে সময় বস্তুটা, যেটা আমাদের মিডিয়ামের প্রাইমারি বিষয় আর কি, আসলে আমরা সবাই সময়টা নিয়ে কাজ করি, সময় হচ্ছে বড় টুল আমাদের মিডিয়ামে, সেই সময়টাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল কাজ আমরা করেছি। আবার তারপরে কিছু শর্ট ফিল্ম আমরা করেছি। এবার যখন ছিচকে করতে আসছি, তখন আমরা আমাদের নানা রকমের যে মিডিয়ামের যে ভিতরে এক্সপেরিমেন্টের নানা রকমের যে অভিপ্সা আর কি, ইচ্ছে বা করতে না পারা, এগুলো তার সঙ্গে একটা গল্প বলা, এবং একটা গল্প বলার মাধ্যমে আমাদের এই গোটা কাজটাকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা ইন্টেনশন ডেফিনেটলি আমাদের এটার মধ্যে ছিল। আমার ধারণা তুমি সেটাকেই বলছো, যে ট্রেলারটা দেখেই মনে হয়েছে এটা কিন্তু সোকল খুব এক্সপেরিমেন্টাল ওরকম নয়, মানে বেশ বেশ নাচ গান আছে এবং এটা আমাদের জন্য একটা এক্সপেরিমেন্ট, যে এই মিডিয়ামের ভিতরে আমাদের যে কাজকর্ম, আমার যেটা শিক্ষা, যেটা আমি শিখেছি বা করার চেষ্টা করেছি বা করতে চাইছি, সেটার সঙ্গে সেটা যদি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে কিভাবে করব? যদি বেশি মানুষের কাছে এই মিডিয়ামে, এটাই বললাম, এই যে আর্টিস্ট্রি বা এই যে আর্টিজান যে কথাটাই প্রথমে তুললাম, যে প্রসঙ্গটা তুললাম, এটা নিয়ে যদি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে এরম একটা এফার্ট, এরম একটা জায়গা বেঁধে নেওয়া, এবং সেখানে আমাদের অভিনেতা অভিনেত্রীদেরকে একভাবে ইনকর্পোরেট করে, এবং ঘটনাচক্রে আমাদের এখানে অভিনেতা অভিনেত্রী খুঁজতে গেলে সব থেকে কাছের হচ্ছে থিয়েটার, মানে থিয়েটারের থেকে ভালো মাধ্যম কারোর জন্যই নেই। এবং এটা ঘটনাচক্রে, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে আমাদের এই সোকল যে সিনেমা, টেলিভিশন, এই ওয়েব সিরিজ বা এই ওয়েব যে এন্টারটেনমেন্ট, তার
আমার তো মনে হয় 99% মানুষ থিয়েটারের হ্যাঁ, মানুষ, একদম। এবং তাদেরকে তো আমি বিভিন্ন সময়ে থিয়েটারে দেখেছি। Correct, correct. তারা অনেকের ক্ষেত্রে এই কাজ করতে হয়েছে, থিয়েটারে যথেষ্ট সময় দিতে পারে না। তাদের মধ্যে কারোর সঙ্গে কাজ করার ক্ষেত্রে আফসোসও আমি শুনতে পেয়েছি যে থিয়েটারটা সেরকম সময় দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে মিশিয়ে আমরাও তাই করেছি যে থিয়েটারে যারা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এরকম একটা চেষ্টায়, এবং তুমি সবাইকে থিয়েটার থেকেই জেনারেলি তো হয়, ফলে আমরাও তাই করেছি তাই করেছো। সেভাবেই। হ্যাঁ, থিয়েটার থেকে জেনারেলি কি হয়, কম আমাদের পয়সায় লোক পাওয়া যায়। না, কম পয়সায় লোক আর এই কথাগুলো শুনে শুনে মানে আমি তোমার মানে তুমি একরকম ভাবে জিনিসটাকে কনসিভ করছো, হুম সেটা তো মানে সিনেমা জিনিসটা সেভাবে তো হয় না। হুম তো আমার ঠিক নয়, আমি কোনোদিন যে খুব চেয়েছি কাজ দাও এরকম করিনি কখনো। হুম কিন্তু আরো তো অনেকেই আছে যারা সিনেমাতেই ক্যামেরাতেই কাজ করতে চায়, সেই কারণে তারা থিয়েটারে আসে, এবং একদম এটা হতে পারে তারা হয়তো ভালো অভিনেতাও, বা হয়তো থিয়েটার করতে এসে সিনেমা করবে, কিন্তু থিয়েটার করতে এসে হয়তো থিয়েটারটাকে ভালোবেসেছে। তুই বলতে চাইছি কিন্তু অভিনয়, এই যে এই কথাগুলো, এগুলোতে তাদের হোপ হাই হয়ে যায়, দিয়ে তারা বসে থাকে যে আমাকে একদিন সিনেমা থেকে ডাকবে। এই করে যে কত মানুষের সেটা তো জীবন নষ্ট হয়ে গেল। খুবই এটা ঠিক, আমি তোমাকে বলছি না, মানে এটা জাস্ট এটা একটা খুবই ঠিক, overall একদম এরকম correct, একটা একদম কারেক্ট কথা বলেছিস, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনাচক্রে এটা হয়েছে যে থিয়েটারটা হয়ে গেছে বাংলা থিয়েটারে, মানে বাংলা এই গোটা এন্টারটেইনমেন্ট কনটেক্সটে কাস্টিং এজেন্সি। অভিনয় শেখার জায়গা আর কি। অভিনয় শিখতে হবে, এটার দল জয়েন করতে হবে, অভিনয় শিখতে হবে, এবং সেখান থেকে আবার কাস্টিংটাও হয়, থিয়েটারের দলগুলোর যে কি সেখান থেকে প্যারা, কি কাস্টিংটা হয়। বলবো, হ্যাঁ, সবাই করবে আর কি। হ্যাঁ, সবাই থিয়েটার একটু করবে, theatre- কারণ হলো তারা আলটিমেটলি চায় হলো সিনেমা সিনেমা করতে। করতে। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা সেটা আমাদের ঠিক আছে। তবে একটা উল্টোটাও মানে ভালো দিকও আছে, একটা কেউ সিনেমা করতে চায় বেস হিসেবে থিয়েটারটাকে শুরু করে ভালোবেসে থেকেও যায়, একদমই তাই। মানে এবং সেটাও থিয়েটার একটা আছে ঠিকই, কিন্তু আমার জেনারেলি ধারণা হলো, একবার যদি থিয়েটারের সঙ্গে কারো যোগাযোগ ঘটে, থিয়েটার এমন একটা জিনিস যে যদি কেউ থিয়েটার করে তাহলে জেনারেলি থিয়েটারটা তার থেকে বেরোয় না। তারা হয়তো প্র্যাকটিস করতে পারে না অনেক সময়, ওই এটা বেশিরভাগ ক্ষেত্রে এখানেও প্রিটেনশাস মানুষ অনেক আছে, কিন্তু এটার আমি বলছি এটার সংখ্যাটা একটা পার্সেন্টেজ তার আছে। জন্য না অভিনয়টা আমি কেন করতে চাই জানাটা জরুরি। কারেক্ট, আমি Exactly. সিনেমা করলে কি হবে, আমি সিনেমা করতে চাই কেন, আমি অভিনয় করব বলে না, আমি সিনেমা করতে চাই কারণ মানে একটা উপর ধারণা আছে সিনেমা করলে অনেক টাকা হয়ে যায়, অনেক নাম হয়ে যায়, খ্যাতি হয়ে যায়, রাস্তায় লোকজন চিনতে পারে একটু, মানে দুটো বাউন্সার থাকবে। হ্যাঁ এই ব্যাপারটা আর কি হয়। সেই কারণে অভিনয় করতে চায় বলে নয়, রাইট। যারা অভিনয় করতে চায় বলেই অভিনয় করতে চায়, তাদের তো কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের প্রতি আকর্ষণ থাকবে না, থাকা উচিত যে কোনো মিডিয়ামে যেখানে আমি অভিনয় করতে পারবো, রাস্তায় হতে পারে, ইন্টিমেট স্পেসে, মঞ্চে, ওয়েব সিরিজে, মানে যে কোনো জায়গায় আমি অভিনয় করব, তাহলেই হবে। এটা কারেক্টলি সেড, এবং এই সমস্যাটা সকল যেটাকে তুই ওই প্রিটেনশনের কথাটা বারে বারে বিভিন্নভাবে ফিরে ফিরে আসছে, তোমার মুখেও শুনতে পাচ্ছি, ওর মুখেও শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমারও অস্বীকার কোনো জায়গা নেই। নানা লেয়ারের প্রিটেনশন তো আমাদের সমাজের সমস্ত জায়গাতেই আছে, ফলে হঠাৎ করে আমাদের এই মিডিয়ামগুলোই থাকবে না, মানে সেটাই বা হবে কেন, এটা তো খুবই স্বাভাবিক। কারণ আমরা তো আর আলাদা গ্রহের কোনো মানুষ নই, এই সমাজের সমস্ত উপকরণগুলোর ভেতরেই আমরা বেঁচে আছি, কাছাকাছি সমাজের অবস্থাটার বোধহয় আমরাই থাকতে হয়। তারই একটা রিফ্লেকশন আমাদের থিয়েটারেও আছে, আমাদের সমস্ত মিডিয়ামের ভেতরেও আছে, এবং তার মধ্য থেকেই আর কি ওই ব্যাপারটা আমাদের প্রিটেনশন, কোনটা প্রিটেনশন নয়, কতটা প্রিটেনশন, তার মধ্যে নানা রকম যে আন্ডারস্ট্যান্ডিং এবং মাপ, তার ভেতরেই নিজেদের মতো করে নিজেদের কাজটা নিয়ে সৎ থাকা, হ্যাঁ, যা করছি যেটুকু করছি সেটা নিয়ে সৎ থাকা, এবং সেই সততার সঙ্গে নিজেদের কাজটা করার চেষ্টা করা, এবং ছিচকে অ্যাবসলিউটলি সেইভাবেই তৈরি হওয়া। এরকম কোনো ভাবার কারণ নেই যে এসব প্রিটেনশনের গল্প আমরা জানি না, অফকোর্স সব জানি, অনেকটা ডিটেলেই জানি, কিন্তু তার ভিতরেই আমরা যখন নাকি কাস্টিং করেছি, যখন অভিনেতা নির্বাচন করেছি, আমরা সেগুলো মাথায় রেখেই ডেফিনেটলি করেছি যে কোথাও মনে হয়েছে যে আমরা যেভাবে কাজটা করতে চাইছি সেটার সঙ্গে যারা এই মিডিয়ামের সরাসরি মানুষ নয়, যে অভিনেতারা, ঘটনাচক্রে আমি আবার বলছি, এটা আমাদের যেহেতু থিয়েটারের সঙ্গে কাহনে একটা নিবিষ্ট যোগাযোগ আছে, ফলে অনেক বন্ধুবান্ধবও আছে, তাদের সঙ্গে কথা বলা, মধুরিমাও তার মধ্যে একজন, তো আরও যারা রয়েছে তারা অনেকেই মোরাললেস তাই, তারা বহুদিন ধরে কাহনকে জানে, ফলে যখন কাহনের থেকে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি,
99.9 কেসে তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, বলে হ্যাঁ এটা কাজটা আমরা করবো। কারেক্ট। তো ফলে আমাদের সেই জায়গাতে কোনো অসুবিধা হয়নি। ফলে সে প্রিটেনশন এই লেয়ারগুলো তিনি আমাদের কাজ করতে সেটা হয়নি, ঠিকই, আমাদেরও কম হয়নি। ওরকম কম। আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ। আমি তোমায় বলি, একটা পয়েন্টে হুম আমাদের সমাজ আমাদেরকে প্রিটেনশিয়াসই বানায় হুম হ্যাঁ মানে বানায় এবং তারপর আমাদের সারা জীবন লড়াই করতে হয় যে কি করে নন প্রিটেনশিয়াস হব। এবং এটাই আমার মনে হয় একটা পয়েন্ট অবধি পৌঁছানো, হ্যাঁ। যে নিজের সঙ্গে কোনো মিথ্যা আর থাকছে না, নিজের নিজের যা বলছি সেটা নিজেকে খুবই সত্যি কম বলছি। লোক, মানে সেটা খুবই কনসিয়াস বিং কেউ হলে তবেই এটা সেই কিন্তু- চেষ্টাটা করে যে আমি কি করে নন প্রিটেনশিয়াস হতে কারেক্ট, পারবো। এইটাই হলো আমার মনে হয় যে একজন আর্টিস্টের, আমরা তো আর্টিস্ট হয়ে উঠিনি, জার্নিতে আছি। হ্যাঁ মানে হ্যাঁ শিল্পী জার্নি। হতে Absolutely. চাইলে এই চর্চাটা একটা অ্যাডিশনাল চর্চা, এটা এখন করতে হয়। এটা করতেই হবে, কারণ Right. এর আগে এটা ছিল না, কারণ এর আগে তাদের তাদের এক্সট্রা স্ট্রাগল একটা, এটা এটা যে একটা আমি কি এক্সট্রা করে স্ট্রাগল, এক্সট্রা স্ট্রাগল কি করে এই সব নানা রকমের Pretentious থেকে বেঁচে থাকতে হবে। নিজেকে বাঁচিয়ে রাখা যায়, ট্র্যাপ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। কলুষিত না হওয়া, নিজেকে একটুখানি সেফ গার্ড করে রাখা যায়। শোনো, তোমার জীবনে কিন্তু কাজ না, নিজেদের সঙ্গে এই কনভারসেশনটা আমাদের একটা এক্সট্রা চাপ, ঠিক, এটা আমার একদম। ক্ষেত্রে প্রচন্ড হয়। এটা একদম আমি এই জন্য জানি যে এটা এটা খুবই ডেঞ্জারাস ব্যাপার এবং ট্র্যাপ, একদম ট্র্যাপ, যেটা বললাম, হ্যাঁ, 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 এই ট্র্যাপটার মধ্যে পড়ে গেলে একবার শেষ। আমি পড়ে উঠেছি তো, আমরা সকলেই কম বেশি হ্যাঁ, তাই, আমি হ্যাঁ মানে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে constant struggle এটা চলতে থাকে তো এই যে ডান্স সিকোয়েন্স, হ্যাঁ, বা এই যে একটা হিরো হিরোইন ব্যাপার, হ্যাঁ, এই ব্যাপারটা যখন হচ্ছিল তখন এটা তো এর জন্য কনভিকশন লাগে তো একটা, কারণ আমাকে যদি কেউ নাচতে বলে আমি ফুল কনভিকশন নিয়ে নাচতে পারবো না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, জেনারেলি আমি বাড়িতে যখন বন্ধু বান্ধবের আড্ডা হয়, আমি ধরো 75% সুরে গাই, ঠিক আছে, 78 হবে, হ্যাঁ। সেদিন একটা জায়গায় গেছিলাম, সেখানে একটা ক্যারোকে ছিল, তো আমি দেখেছি 8 জন না 9 জন আছে আশেপাশে, সেখানে ক্যারোকেতে একটা গান একজন চালিয়ে দিয়েছে এবং আমার জীবনের ট্রমা হয়ে গেছে যে আমি এত বেসুরে কি করে হতে পারি। কেন না, কারণ হলো ওই যে পার্টিকুলার যে কিছু লোক ছিল আমার আশেপাশে, এই যে একটা প্রেশার, জাজমেন্টের ভয়, এটাতে আমি বুঝলাম যে, তারপর আমি অনেকবার নিজে আয়নার সামনে গিয়ে গিয়ে কানে শুনে শুনে মাইকে রেকর্ড করে দেখেছি, না আসলে তো আমি এতটা বেশি হয়ে যাইনি। তো এই যে এখান থেকেই বলছি, এইটার কনভিকশন আনা অ্যান্ড এবং একটা ইয়েতে একটা ভিজুয়াল মিডিয়ামে এটা করা, এটাতে তোমার কোনো আলাদা কোনো মানে ইয়ে ছিল, স্ট্রাগল ছিল না। আসলে আসলে সিনেমার ব্যাপারটা কি হয়, যে যে মোটিভেশনের কথা আমরা বলি, সিনেমাতে এটা হয় যে মানে খুব ফ্র্যাগমেন্টেড সেগুলো। মানে আমি আজকে সকালবেলা একটা জামা পরে প্রচন্ড ভেঙে পড়ার অভিনয় করে তার পরের শটটাই হচ্ছে পাশের ঘরে গিয়ে খুব প্রেমের কথা বলতে হবে। ফলে তো এটার মধ্যে জার্নিটা খুব কি বলবো, তোমাকে প্রিটেন্ড করে নিতে হয় যে এটা যেন হয়েছে, এবার আমাকে কি করতে হবে। রাইট, কারেক্ট। কিন্তু সেটার একটা সুবিধাও এটা যে আমাকে ওই জার্নির মোটিভেশনটা ঠিক রাখতে হচ্ছে না। যে আমি যখন নাচছি তখন আমি জানি আচ্ছা এখন আমাকে এইটা এরম এরম করলেই আমার মিটে যাবে, আর কোনো ঝামেলা নেই। আর যেহেতু আমার নাচতে ভালো লাগে, মানে নাচতে আমার বেশ ভালো লাগে, বেশ বলো ওটা আমি এনজয় করি নরমালি। হ্যাঁ, বরঞ্চ আরেকটু নানান রকম স্টেপ হলে পরে এটা এই কনটেক্সটে আমি এটা বলি, সেটা হচ্ছে যে এই যে নাচের ব্যাপারটা, এটা যখন আমরা শুটিং শুরুর আগে এত পরিষ্কার করে কিন্তু আমাদের কাছে ছিল না। আচ্ছা, হ্যাঁ, কারণ আমার একটা বেসিক ধারণা ছিল, কিন্তু সত্যি আমি মধুরিমা এবং অনিরুদ্ধ এটা কতটা নাচতে পারে, কারণ ওদের নাচটা তো আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আর আমার কাছে একটা কোরিওগ্রাফি, অফকোর্স আমাদের কোরিওগ্রাফার ছিল এবং সে একজনই খুবই ইন্টেলিজেন্ট, আমার ছোট ভাইয়ের, এবং খুব ভালো কাজ করছে এখন। তো কিন্তু ওরা কতটা থিয়েটারের মানুষ, হ্যাঁ, এসব নাচ গান কতটা তারা করবে, করতে চায়, এই নিয়ে আমার মধ্যে একটা ছোট্ট কিন্তু নানা রকমের কনফিউশন ছিল। হ্যাঁ, এইসব আমরা অভিনয় করবো, নাচ বাজ কি, এইসব নাচটা, এইসব খ্যামটা ট্যামটা আমরা করি না আর কি, এরকম ব্যাপার তো একটা আছে। তো এটা নিয়ে হালকা দুশ্চিন্তা আমার ছিল না তা কিন্তু নয়, ছিল। তো ইন দ্য প্রসেস একটা মানে ছোট্ট একটু পেছনে ফিরে বলি, একটা শুরুতেই হচ্ছিল না থিয়েটারের অ্যাক্টিং এবং এই যে ফিল্মের অ্যাক্টিং, ক্যামেরার সামনের অ্যাক্টিং। মানে আমরা একটা যেটা করেছি যে এই শুটিং শুরু হওয়ার আগে একটা আমরা লম্বা
বেশ কিছু সেশনের ভেতর দিয়ে আমরা গেছি। বেশ। হ্যাঁ, কারণ অনেক রিহার্সাল করে এবং সেটা বলা যেতে পারে যে এটা আমি খুব প্ল্যানফুলি করেছি এবং সেটা পার্ট অফ আমার এই আমি সবসময় তাই করতে চাই, একটা প্রসেসের ভেতর দিয়ে যাওয়া। এটা হচ্ছে এই থিয়েটারের মিডিয়ামের তো এক ধরনের একটা প্র্যাকটিস আছে, এক ধরনের একটা জার্নি আছে, এক ধরনের একটা অর্গানিক্স আছে, এক ধরনের আছে ক্রাফটটা আলাদা একটা ক্রাফট, সেটা অ্যাক্টিং বলি বা সব কিছু মিলে অন্য মিডিয়াম ওটা একটা। তো সেই মানুষগুলোকে যখন নাকি আমি আমার মাধ্যমে নিয়ে আসছি এবং মোস্টলি যাদের সে অভিজ্ঞতা নেই এবং ঘটনাচক্রে যাদের অভিজ্ঞতা আছেও তাদের ক্ষেত্রে আমি দেখেছি নানা রকমের সমস্যা কিন্তু একটা হয়। এবং সেইখানে আমি ইন্টেনশনালি একটা বেশ লম্বা প্রসেসের ভিতর দিয়ে গেছি সেই থিয়েটারের ডুবে থাকা মানুষগুলোকে আমার এই মিডিয়ামের যে ধরনের যে অভিনয়ের যে ক্রাফটটা, এটা একটা নিজস্ব একটা ক্রাফট। এটা একদমই মধুরিমা ঠিক বলেছি, এই ট্রুথটাকে পৌঁছানোই হচ্ছে অ্যাক্টিং। একদম। কিন্তু ট্রুথটাকে পৌঁছবো কিভাবে, এই কিভাবেটাই তো ক্রাফট। সেই ক্রাফটটা থিয়েটারের ক্ষেত্রে একরকম, আমাদের মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু আরেকটু অন্যরকম, তার ইন্টারনাল প্রসেসটা একটু অন্যরকম। একদমই। তো সেইটা আমি চেষ্টা করেছি সমস্ত অভিনেতাদের নিয়ে এই মিডিয়ামে অভিনয়ের যে ক্রাফটটা সেইটা কোথাও তাদেরকে কোথাও একটা ইনডিউস করা, পরিচয় করিয়ে দেওয়া, ইনডিউস করার চেষ্টা করেছি। এইটা হলো ব্যাপার, বুঝলেন তো? এইভাবে জিনিসটা যদি ভাবা যায় তাহলে ওইটাই এভাবে কিন্তু হতে পারে। যেটা মধুরিমা বললো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তুমি যখন থিয়েটারে আছো, থিয়েটারে কি আমি স্টেজে উঠলাম, স্টেজে যতক্ষণ আমি আছি আমি ততক্ষণ ওই চরিত্রটা, এবং আমি কি জানি কিন্তু আমার সঙ্গে কি কি হতে চলেছে, কিন্তু আর সেটা একটা জার্নি আছে, পার্সোনাল একটা নিজস্ব জার্নি আছে। সেই জার্নিটা আমরা বহু রিহার্সাল করে আগে থেকে ফিক্স করে নিই। একদম। মানে আমি জানি যে এবার থেকে আমাকে কি ফিল করতে শুরু করতে হবে, তারপরে আমি কারেক্ট। এবার সিনেমার ক্ষেত্রে তো একেবারেই সেটা হয় না বা এই মিডিয়ামে, বাট এই যে এই কন্টিনিউয়াস যে মুভ ব্যাপারটা, এই সুইচিং ব্যাপারটা খুবই খুবই সেটার ক্ষেত্রে আমার এবং মনে হয় এটাতে একটা আলাদা ক্রাফট ডেভেলপ, ওই তুমি সেটা যেটা বলছো। হ্যাঁ, মানে শুটিং এর আগে যদি, এবং অভিজ্ঞ অভিনেতাদের ক্ষেত্রেও আমার বিশ্বাস যে শুটিংয়ের আগে, কারণ সব সিনেমা তো একই ক্রাফট না, একই ফরম্যাট নয়, তার গল্পগুলো আলাদা, বিষয়গুলো আলাদা, তার স্টোরি টেলিংটাও আলাদা, বা তার যে মাত্রাটা, যাকে আমরা মিউজিকের স্কেল বলি, এই স্কেলগুলো আলাদা হয়, নানা রকম হয়। তো সেটা অনুযায়ী প্রত্যেকটা কাজের আগেই আমার ধারণা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ, সকল আমাদের মিডিয়ামে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে একটা সময় বোধহয় দেওয়া দরকার আছে যে সেই পার্টিকুলার কাজটার জন্য নিজেদের একটু টিউনিং করে নেওয়া। হ্যাঁ, এটা খুব দরকার। কারণ ইদানিং আমি নানা রকমভাবে অভিনেতাদের কাছ থেকে, ভালো অভিনেতা যারা সিরিয়াস অ্যাক্টর, সত্যিই ভালো অভিনেতা আমাদের তো অনেকেই রয়েছে, দারুণ অভিনেতা তাদের মুখে এই কমপ্লেনটা আমি বহুবার শুনেছি যে আমি গেলাম, একটা কাগজ দিল, চলো 15 মিনিট পরে চলো ক্যামেরার সামনে এসো, এভাবে হয়। এটা আমরা শুনতে পাচ্ছি, এটা কিন্তু অনেকদিন আগে খুব একটা কম শুনতে পেতাম না। ইদানিং এই কথাটা কিন্তু মানুষজন বলছে, নানাভাবে বলছে, অভিনেত্রীরা কিন্তু খুব সিনসিয়ারলি বলছে। ফলে এটাও একটা আমাদের কাজের জায়গা থেকে, গোটা প্র্যাকটিসের জায়গা থেকে একটা টার্নিং পয়েন্ট বা একটা সিচুয়েশনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে কাজটা করব কিভাবে, বা শুটিং করার আগে কি কি আমাদের করতে হবে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে। এটা কিছু ফিল্ম মেকার বহুদিন ধরে তারা নিজেদের মতো করে করেছেন, কিন্তু জেনারেলি এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের ছিল না। এখন এই প্র্যাকটিসটা কিন্তু বাড়ছে, যে প্রি প্রোডাকশনের মধ্যে, গোটা প্রি প্রোডাকশন যে সময়টা, তার মধ্যে অভিনেতা অভিনেত্রী এবং চরিত্র এবং গল্প এবং ডিরেক্টর, তাদের মধ্যে বেশ খানিকটা সময় একসঙ্গে কাটানো এবং একটা কাজের জন্য একটা টিউনিং তৈরি করা, সে কাজটার কনটেক্সটে, ক্রাফটের কনটেক্সটে এই মাত্রাটাকে ঠিক করে নেওয়া। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল একটা প্রসেস বলেই আমার মনে হয়েছে। কারণ শুধু তো মৃন্ময়দা বা আমার কো-অ্যাক্টর নয়, নবীন যে করেছে, বান্টি, মানে যারা আরো ক্যামেরাম্যান, অনিমেষ দা, বা যে যারা আর কি ছিলেন, তাদের প্রত্যেকের সাথেই একটা, মানে শুধু তো কাজটুকুর সময় আমি শর্ট কতক্ষণ দিচ্ছি একটা দিনে, বাকি যে সময়টা এই পুরো মানে এমবিয়েন্সটা আমার উপর এফেক্ট ফেলছে অভিনেতা হিসেবে। সেই ওই সিচুয়েশনটাতে ওই কমফর্টটা যদি আমি পাই, যেটা আমার আগে থেকে আমি জানি যে আমি কাদের কাছে যাচ্ছি, এবং মানে আমি যখন অভিনয় করছি টু সাম এক্সটেন্ট ভালনারেবল হয়ে থাকি। এবার ওই ভালনারেবিলিটির মোমেন্টে যদি কমফর্টটা না থাকে, ইট ইজ মানে ওইটা আবার আরেকটা নতুন স্ট্রাগল। তুমি যদি সবসময় গার্ডেড থাকো তাহলে তুমি অভিনয় করতে পারছো না, হবে না, মানে হ্যাঁ, মানে ওটা একটু অসুবিধাজনক। আমার মনে হচ্ছে এটা খুবই খুবই হেল্পফুল একটা প্রসেস, যেটা
এতটা হয়তো সবসময় এটা বোধহয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বলেই পেয়েছে। আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। আমার ক্ষেত্রে আমি সবসময় যেটা করি সেটা হলো আমি অভিনেতাদের সঙ্গে চেষ্টা করি অভিনেতাদেরকে মানে অন্তত পক্ষে যদি ইনস্টিটিউশনালের কাজ হয়, যদি কোনো বড় হাউসের কাজ হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট দিন সাতেকের একটা টাইম, যে টাইমটাতে আমরা শুধু আড্ডা মারবো, আর কিছু করার দরকার নেই। কারণ প্রফেশনাল অভিনেতারা হলে জেনারেলি তাদেরকে তো আর কিছু করতে হয় না, বাট আড্ডা মারাটাও খুব জরুরি। তার ভাবনা, তার সে কীভাবে অ্যাক্টিংকে দেখছে, তার অ্যাপ্রোচটা কী, এইগুলো আমার মনে হয় কি একটা ওই তুমি যেটা বলছো এটা সেম ওয়েভলেন্থ ক্রিয়েট হয়ে যায় টিমটার মধ্যে। আর যদি ওটা যতক্ষণ না ক্রিয়েট হবে ততক্ষণ জিনিসটা কিন্তু ওয়ার্ক করবে না। এবং সেটা যেটা হয় যে শুটিং এ গিয়ে খুব এফেক্ট করে, সেটা খুবই এফেক্ট করে এবং শুটিং এ নানা ধরনের মিসকমিউনিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, এবং সেটা গোটা প্রসেসটাকে এতটাই এফেক্ট করে যে অনেক গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই মানে মৃন্ময়দার সঙ্গে যদি আমার একটা কমফোর্ট জোন থাকে বা পুরো গোটা টিমটার সাথে যদি একসঙ্গে মিশে থাকি, তাহলে আমি একটা মিসঅ্যাপে অভিনেতা হিসেবে যেভাবে রিয়াক্ট করব মানে শটের বাইরে, হ্যাঁ সেটা যখনই আমি সেখানে আমার মানে তাদেরও আমার প্রতি এবং আমারও তাদের প্রতি অ্যাপ্রোচটা পুরো অন্য রকম হয়ে যাবে। সেটা কিন্তু একটা মানে ওই পুরো সময়টাতে নিশ্চয়ই অভিনেতা হিসেবে আমরা অনেক রিল্যাক্স থাকি, কিন্তু যারা ক্যামেরার পিছনে কাজ করছে গোটা টিমটা, টেকনিশিয়ান সবাই, তারা তো অল টাইম অন টোজ। আমাদের মতন এরকম আর ঠিক আছে এখন চলছে না, আবার ডাকলে যাবো, হ্যাঁ তারপর বল, এই ব্যাপারটা তো নেই। হ্যাঁ তো সারাক্ষণ একটা মানে এর মধ্যে রয়েছে, একটা অ্যাটেনশনে রয়েছে, সব মানে শারীরিক প্রেশার আছে, মানসিক প্রেশার আছে, একটা ভীষণ ইয়ের মধ্যে থাকে। ফলত আবার আমি যদি একটা মিসঅ্যাপে আবার মানে তাদেরকে একটা কিছু ট্যান্ট্রাম দিয়ে দিলাম, বা তারা হয়তো আমাকে এসে এমন ওই প্রেশারে এমন একটা ভাবে কথা বললো, অনেক গন্ডগোল হতে পারে, যেগুলো এড়ানো যায় যদি নিজেদের মধ্যে একটা আসলে খুবই বন্ধুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনের মধ্যে যদি ক্যামেরাটা যদিও মাঝে থাকে, যদি একটা মিউচুয়াল রেসপেক্ট তৈরি হয় না, তাহলে আসলে যারা অভিনয় করতে আসছে তারাও এই ক্রাফটটাকে সম্মান করে আসছে, আর যারা এই সোকল ক্রাফটটাকে এক্সিকিউট করছে বা কাজটা এক্সিকিউট করছে তাদেরও ওই যে অভিনয় এটার প্রতি একটা মিউচুয়ালি খুবই ডিপ রেসপেক্ট এটা যদি তৈরি করা যায়, তাহলে এই বিষয়টা ঘটে যায় বলে আমার ধারণা। অনেক ক্ষেত্রে সেগুলো দুর্ভাগ্যজনকভাবে ঘটে না, এবং আমার মনে হয় যে এটার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কি ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ কি সোকল মেইন স্ট্রিম ব্যাপারটা এটা নয়, মানে এই প্র্যাকটিসটা যে কোনো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল বলে আমি বিশ্বাস করি। আমি শুধু এই পয়েন্টটা তোমার মধুরিমাকে আগে জিজ্ঞেস করি। আমি যে বললাম যে দেখে আমার মনে হলো অনেস্ট, দেখে আমার মনে হলো সৎ, কাজটা সৎ। এটা কেন সৎ লাগছে আমার দেখতে, মানে পয়েন্ট ইজ যে এই যে ক্রাফটে বা শিল্পে সততার কথা বলা হয়, তো কোথায় গিয়ে বিষয়টা অসৎ হয়ে যায়, আর এই সৎ আর অসতের মধ্যে লাইনটা ঠিক কোথায়? আমি একটা কথা বলবো এখানে, আমি এতই আসলে আমার মনে হয় এই যে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, কখনো কখনো অনেক ভারী দু একটা কথাও বলেছি, আসলে এইটা বলা আর এটাকে সৎভাবে প্র্যাকটিস করা, এইখানেই আসলে ডিফারেন্স থেকে যায়। মানে আমরা যেটা হয় অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা জানি এবং বুঝি, কিন্তু করার ক্ষেত্রে প্র্যাকটিস করার ক্ষেত্রে যথেষ্ট সৎ আমরা থেকে উঠতে পারি না। একটা কথা বলো, ছিচকে তো চুরি করে, তাই তো, ছিচকে তো চোর, ছিচকে যখন চুরি করে, ছিচকে কি সৎ চোর না অসৎ চোর? চোর। চোরের আবার কি সৎ অসৎ? সে সৎ অসৎ, সে সৎ না অসৎ সেটা ওটা দেখলে বোঝা যাবে, এখন সেটা বলতে চাইছি না। চোর যখন চুরি করছে, চুরি করে সৎভাবেই, চুরি সৎভাবে, তার কাজের প্রতি সে কি করে সে কাজটা সৎ অসৎ কিনা করে, অনেস্ট কাজটা সৎ অসৎ কিনা আমি অবজেক্টিভলি বলছি না, আমি বলছি ছিটকের জায়গা থেকে সৎ, একদম মন দিয়ে এবং বেস্ট at his job। তাহলে কারেক্ট, আমি I don't settle for less, একদম ভীষণ এফিশিয়েন্ট চোর, এবং খুব সে চুরিটা করে মন দিয়ে সৎভাবে চুরি করে, তার সততায় কোনো খামতি নেই। ওদের কোম্পানিতে ভাই সবথেকে বেস্ট, ওদের যারা চুরি করে, আচ্ছা এটা সব বলা হলো, আচ্ছা সব বলা, ট্রেলারে যতটুকু দেখতে পাবেন অতটুকুই ব্যাস। এই যে একটা ছোট্ট মধুরিমা দিল, আমার তো ইন্টারেস্ট আরো বেড়ে গেল। ঠিক আছে,
আরেকটা আমাকে হেভি ভালো করে শিখিয়ে পড়িয়ে আনেনি ডিরেক্টর। আরেকটা হেভি লেগেছে আরে আমার, সেটা হলো podcast তোমার delete করো। বাইকের কেসটা। বাইকের বাইক কেসটা আমার ওরে হেভি বাবা, লেগেছে। সত্যি কথা। তুমি বাইক আগে থেকে চালাতে পারতে? না না, আমি আমার মানে এই গ্র্যাজুয়ালি যে আপগ্রেডিং হয়েছে চালানোর ক্ষেত্রে, প্রথমে আমি সাইকেল দিয়ে শুরু করেছি। আমার এক বন্ধু সাইকেল, তার সাইকেলে একটু প্র্যাকটিস করে নিজে নিজে, তারপর তার একদিন তার বাড়ি থেকে তার বাবার সাইকেলটা নিয়ে আমি বাড়ি চলে এসে আর জীবনে ফেরত দিই। ছোটবেলায়? না না, অনেক বড় হয়ে, কলেজের পরে। কলেজের পরে? আচ্ছা, হ্যাঁ। বেশ। ফেরতই দাওনি সাইকেল? না না, ছোটবেলায় বাবা একবার শিখিয়েছিল, কিন্তু ওই দুদিনের মাথায় সাইকেলটাকে চুরি করে নিয়ে গেছিল, আর পুরোটা শেখা হয়নি। ছিটকে ছিল একটা। হ্যাঁ, ছিচকে না, গোটা সাইকেল নিয়ে চলে গেছে। তারপরে একদম ছিচকে চোর বলছিস না, বড় চোর। বড় চোর। সাইকেলই তো দেখো, নিয়েছে। আমি যেটা করি আমি সেটা নিয়ে বলবো, চোর টোর নিয়ে অত আমি বলতে পারবো না। বেশ, এবার তারপরে? তো তারপরে ওর শিখেছি, তারপর সাইকেল নিয়ে প্রচুর, মানে সব জায়গায় সাইকেল নিয়েই ঘুরতাম, মানে বোলপুর গেছি সব সাইকেল নিয়ে দিয়ে গেছি। হয়ে গেল সাইকেল। হ্যাঁ, তারপরে আমার মনে হলো যে আমরা ব্যাঙ্গালোরে একটা কাজে গেছিলাম। সে কাজে আমি আর আমার সঙ্গে আরো অনেকে ছিল। তো সেইখানে গিয়ে ওই স্কুটি ভাড়া পাওয়া যায়, সেটা নিয়ে ওরা সবাই চালাচ্ছে। আমি যে কেন আমি চালাতে পারবো না, আমি তো সাইকেল শিখেছি। এবার ওখানে গিয়ে আমি স্কুটি শিখলাম। ওটা দিন 7 তার মধ্যে আমাকে জাস্ট শেখানোটাই হয়েছে, আমাকে ওখানে বেশি চালাতে দেয়নি, তুই পারবি না বলে। তারপর বাড়ি এসেই আমি বলে টোলে যে একটা ম্যানেজ করে সেকেন্ড হ্যান্ড স্কুটি আমার এক বন্ধুর সাহায্যে সেটা কিনে ফেলে সেই স্কুটি নিয়ে এবার হচ্ছে চালানো শুরু করলাম। তখন বাবার একটু দয়া হলো, বাবা তখন একটা স্কুটি কিনে নিয়ে এলো। তারপর আমি সব জায়গায় স্কুটি নিয়ে যাচ্ছি, যত দূর যাওয়া যায়। সেটা হয়ে গেল। তারপরে এখন আমি গাড়িতে শিফট করেছি। বাইকটা কিন্তু এখনো, মানে বাইকটা কখনো আমার মনে হয়নি, তার কারণ যে পারপাসটা তো একই, আমি চালিয়ে এখান থেকে ওখানে যেতে হবে। সাইকেলের থেকে স্কুটিতে তাড়াতাড়ি হয়, খরচও বেশি, কিন্তু তাড়াতাড়ি হয়। আমি ওটাকে আপগ্রেড করেছি, কিন্তু তার থেকে বাইকে আপগ্রেড করার কোনো মানে নেই, কারণ কাজটা তো একই। আমি তো বাড়ি থেকে পৌঁছাবো, রিহার্সালটাই করতে যাব। কিন্তু কেতটা হেভি লেগেছে বাইকে। হ্যাঁ, কিন্তু এবার আমাকে অনেকেই বলেছে যে যেহেতু মানে আমার চেহারার কারণে, যেহেতু আমি লম্বা এবং চওড়া, হয়তো সবাই বলেছে যে বুলেট চালালেই হচ্ছে মধুরিমার তবেই মানাবে, বাকি আর কিছু সব ছোট হয়ে যাচ্ছে প্রপোর্শন ওয়াইজ, সব তাদেরকে দেখা যাচ্ছে না যে কি চালাচ্ছে, দেখা যাচ্ছে খালি একটা মেয়ে চালিয়ে চলে আসছে। একমাত্র বুলেট হলে তাহলে বোঝা যাবে যে কি চালাচ্ছে। কিন্তু আমার কখনো ইচ্ছে হয়নি। বাইকটা আমার মনে হয় যে জোরে যার হাত পা সব দিয়ে চালাতে হয়, ও অনেক ঝামেলি। তার থেকে আমি এবার বললো যে বাইক চালাতে হবে। এবার মনে মনে একটা ছিল যে একটা জিনিস আছে যেটা আমি চালাতে পারি না, তাই আমি এই সুযোগ বলে সঞ্জয় দা বলে একজন আছে আমাদের বন্ধুই বলবো আর কি, ওই তার বাড়িতে গেছি কোন্নগর উত্তরপাড়ায়, গিয়ে তার বাড়িতে দুপুরে খেয়েছি, পাঁঠার মাংস খাইয়েছে। তারপর তারই বাইকে বসে আমি প্র্যাকটিস করে টুকুর করে, যেহেতু ব্যালেন্স ট্যালেন্স সবই ছিল, তার মধ্যে স্কুটি তো চালাতে পারো, হ্যাঁ তো ব্যালেন্সটা বেশি যেহেতু ছিল অসুবিধা হয়নি, শুধু এটাই। তারপরে খানিকটা আর কি আমাদের টিম কাহন মোটামুটি মাঝে মাঝে হ্যাগো প্র্যাকটিস করছো, হ্যাগো এই তো আজকে চালালাম, আজকে কিন্তু আমি কালকে আবার চালাবো, এই চালিও কিন্তু চালাতে কিন্তু শর্টে কিন্তু লাগবে। সবই ঢপ, আমি কিন্তু বেশি চালাইনি। আমি ওদেরকে বলেছি যে হ্যাঁ রোজ না রকম, এবং সেটা শুটিং এর প্রথম দিকে সেটা আমরা দেখতেও পেয়েছি, এবং প্র্যাকটিক্যালি এটাও বুঝতে পেরেছি শুটিং যত এগিয়েছে মধুরিমা ধীরে ধীরে আরো ভালো বাইক চালাচ্ছে। হ্যাঁ, কারণ শুটিং করতে প্র্যাকটিস করছে, ওটাই প্র্যাকটিস টাইম। এবং এটা মানতে কোনো দ্বিধা নেই যে শুটিং এর ওর বাইকের শিক্ষাটা ভালোই হয়েছে, এবং একটা পয়েন্টের পরে কিন্তু দিব্য সুন্দর বাইক চালিয়েছে। পেছনে যশোর রোডের ওই খানা খন্দময় রাস্তায় গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে কাঁদতে এখানে ক্যামেরা লাগানো, হ্যাঁ সেসব আমরা নানা রকম করেছি। তুমি তো জানো যে এবারে ক্যামেরার জায়গা থেকে ক্যামেরা তো বাইক নিয়ে হচ্ছে, বাইকে ক্যামেরা তো উঠতে চাইবে, তুমি উঠবে আমি উঠবো না, ক্যামেরা বাইকে উঠবে, এবারে ক্যামেরা তো বাইকে উঠে গেছে, এইবার কি হবে, এইসব নানা রকম হয়েছে। মাঝে মাঝে অভিনয় করেছি সেইগুলোতে আমি, না অতটাও বাজে কিছু করিসনি, আমাদের তো মনে হচ্ছে না দেখে বাজে কিছু করেছে, আর ওই বাজেটাই রেখেছে আবার। দেখ সবাই বলছে ভালো,
না না ভালো। আর আমি কি করবো বল? যাই না, আমি তো বললামই আমি কনফিউজড। আমার কখনো মনে এটা হয়েছে এটা ভালো তোমার হবে। নিজের ভেবে লাভ নেই, কারণ আলটিমেটলি তো ওই যে একটু আগে বলছিলাম না, নিজেকে বাইরে থেকে তো দেখা যায় না, হ্যাঁ, এটা একটা কিন্তু অসুবিধা আছে। দেখতে তো আমি পাচ্ছি ইউটিউবে। সেটা ঠিক আছে, নিজেকে দেখে নিজে সবসময় খারাপ লাগে। আমার গলা এই যে পডকাস্টের ক্ষেত্রে হ্যাঁ। কেউ যদি একটা চালিয়ে দেয়, আমি বন্ধ কর, বন্ধ কর। আমি সময় জাস্ট শুনতেই পাই না ইয়ের পর। এটা না হয়। না, তোমার গলায় যে একটা আছে সেটা কিন্তু মানুষজন খুব পছন্দ করছে বলেই আমি না জানি। সেটাই, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে মানুষজনের পছন্দ হলেই হবে। সেটা তো মানুষজনের হয়, পছন্দ তোমার হলেই পছন্দ হবে। communication, একটা তোমার connection। পছন্দ না হলেই হবে, বাট হ্যাঁ, যেটা দেখলাম সেটা আমার যথেষ্ট পছন্দ হয়েছে, এবং অনেকেরই পছন্দ হচ্ছে, হ্যাঁ, পছন্দ হচ্ছে মানুষজন, মানুষজনের পছন্দ হচ্ছে, এবং হচ্ছে, হ্যাঁ, হোপফুলি ভালো এটা লাগছে, আরো বেশি হ্যাঁ, মানুষের পছন্দ হবে। আশা করি। তো আজকের আড্ডা মোটামুটি আমরা অনেক কিছু নিয়েই কথা বললাম, বাবা বিরাট, হ্যাঁ, অনেক কিছু নিয়েই কথা বললাম, হ্যাঁ, তবে অনেকটা। মজার আড্ডা হলো, আড্ডার মতো আড্ডা হলো আড্ডা আর কি। হলো, আড্ডা যেরকম হলো, আড্ডা হওয়ার কথা ঠিক সেরকমই হলো, সেটা যেটা হলো। সোল কানেকশনে হয়, আপনারা জানেন। তো আজকের আড্ডা এখানেই শেষ করি। তার আগে আমি তো বলবোই, তার সঙ্গে ওদেরকে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে ডিরেক্টলি বলো তোমরা যে ছিচকের ব্যাপারে কিছু ফাইনাল থটস। মধুরিমা তুই বল। তাই কি? আচ্ছা, যেটা বলার যে হ্যাঁ, আমরা একটা চেষ্টা করেছি, আমরা একটা ওয়েব সিরিজ বানিয়েছি 6টা এপিসোডের, যেখানে আমি নিজে ফিল্ম মেকিংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তা সত্ত্বেও আমার ক্ষেত্রে একটু যেটা বলবার, যে সোকল্ড কোট আনকোট সিনেমা মেকিং বা সিনেমা বানানোর, এটা সিনেমা নয়, এটা একটা ওয়েবের জন্য বানানো একটা গল্প বলার চেষ্টা। ফলে এটাকে সিনেমা বলে কখনোই ধরা উচিত নয়, সিনেমার সঙ্গে খুব যে যোগাযোগ আছে এমনটা নয়। হ্যাঁ, অফকোর্স বেসিক স্টোরি টেলিং, কমিউনিকেশন যেহেতু টুলগুলো তো একই, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওয়েব সিরিজ, একটা ওয়েবে গল্প বলার চেষ্টা, এবং সেভাবেই এটা তৈরি হয়েছে। আর তো যেটা বলা তো বলতে তো হবেই, যে প্লিজ দেখুন আমাদের এই 6টা এপিসোড, দেখুন। আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। বেশ, মধুরিমা এনি। আমরা সবাই মিলেই, মানে এখন নাম বলতে গেলে অনেকের নাম হয়ে যাবে, আমরা সবাই মিলে মানে খুবই পরিশ্রম করে অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আজকে এটা একটা ইউটিউবের মুখ দেখতে পাচ্ছে কাজটা। তো আমরা সকলেই চাইবো, খুব অনেস্টলি চাইবো যে আপনারা সবাই দেখুন। ভালো ভালো লাগবে, খারাপ লাগবে, সেটা এক একজনের এক এক রকম হবে, কিন্তু দেখুন, মানে তা না হলে খারাপ ভালোটা তো বোঝা যাবে না। আর যেহেতু একটা অন্যরকম প্রসেসে চেষ্টা করা হয়েছে, মানে সেইটার আউটকামটা কি ফাইনালি হয়েছে সেটা, কারণ আমরা রিলিজ করছি মানে অবভিয়াসলি আমরা তো নিজেদের জন্য বানাইনি, আপনাদের জন্যই বানিয়েছি। তো আপনারা যদি না দেখেন তাহলে সেটার আর কোনো মানে থাকে না। আপনারা কাহনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের এই সোল কানেকশনের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন আরও বেশি বেশি করে। আমার এই ইন্টারভিউটাও দেখুন, আমাদের ছিচকে যে কাজটা ওয়েব সিরিজ সেটাও দেখুন, আর জানান আমাদের কেমন লাগলো। আমি তার সঙ্গে একটা ছোট্ট জিনিস অ্যাড করি, এটা হচ্ছে যে অফকোর্স এই সোল কানেকশন আমি বহুদিন ধরেই এটাকে ফলো করছি, আমি জানি, এবং আমার সত্যিই খুব প্রিয় একটি পডকাস্ট চ্যানেল হিসেবে এটা ডেভেলপ করেছে, এবং সেটা আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আর আমাদেরই ছিচকে কাহন তো সাবস্ক্রাইব করতেই হবে, এবং কাহনে এটা 15ই ডিসেম্বর, মানে এই মাসের 15 তারিখ আমরা এটা রিলিজ করছি। বেশ, থ্যাংক ইউ। আর একটা কথা আমি আমার তরফ থেকে বলে দিই, সেটা হলো সোল কানেকশন পডকাস্টে কেন আমি ছিচকে আরও বেশি আনতে চাইলাম বা মিনমাকে বললাম যে চলো এটা করি, তার একটা কারণ হলো যে সোল কানেকশন পডকাস্টের যে দর্শকের বেসটা, তাদের আমার মনে হয় যে কাহনের এই পার্টিকুলার সিরিজটা মিনময় এবং মধুরিমার যেটার কথা বললো ছিচকে, আমার মনে হয় অ্যালাইনমেন্টটা সেম। মানে আমার দর্শকদের যাদের সোল কানেকশন পডকাস্ট ভালো লাগে, কারণ আপনাদের এই সোল কানেকশন পডকাস্ট ভালো লাগে কারণ আমরা চেষ্টা করি একটা প্রপার অনেস্ট কনভারসেশন আপনাদের কাছে নিয়ে আসার। তো সেরকমই একটা অনেস্ট কাজ ওরা করার চেষ্টা করেছে, ওরা করেছে, একটা গল্প বলার চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা, এই ধরনের কাজের পাশে থাকাটা আমার মনে হয় দর্শক হিসাবেও আমাদের একটা দায়িত্ব। সো অবশ্যই দেখবেন, ছিচকে 15ই ডিসেম্বর রিলিজ করছে।
এখন থেকে গিয়ে কাহনটাকে সাবস্ক্রাইব করে আসুন, তাতে কি হবে নোটিফিকেশনটা অন করে আসুন, বেল যখন আইকন বেরোবে বেল আইকন বেল আইকনটা যখনই প্রেস করবেন তখনই নোটিফিকেশন চলে আসবে কখন এপিসোড বেরোলো, আপনাদের আর গিয়ে চেক করতে হবে না। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য আমার লাস্ট ওয়ার্ড যেটা আমি সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।